গুড আফটারনুন স্টুডেন্টস। আমরা এখন যে টপিকটা শুরু করব সেটা হচ্ছে মোস্ট কমন টপিক, দ্যাট ইজ নিউমোনিয়া অফ দ্য লাংস বা নিউমোনিয়া। ওয়ার্ডটা থেকেই বুঝতে পারছি এটা একটা লাংসের ডিসঅর্ডার। মোটামুটি লাংসের পিকচারটা একটু দেখে নাও। ট্রেকিয়া, দুটো ব্রঙ্কাস ডিভাইডেড হয়েছে, তারপরে রাইট সাইডের 3টে লোব, লেফট সাইডের 2টো লোব, আর এদিকে ব্রঙ্কিওলস যে সাবডিভাইডেড হয়ে লাস্টলি অ্যালভিওলাইতে শেষ হয়েছে বা এন্ড হয়েছে। নেক্সট, তাহলে নিউমোনিয়ার ডেফিনেশনটা কী হতে পারে? নিউমোনিয়া ইজ অ্যান ইনফেকশন in one or both your lungs. Okay, characterized by কি? Inflammation of alveoli in the lungs, মানে লাংসের কোনো পজিটিভ অর্গানিজম বা ইনফেকশন হওয়ার ফলে যে কন্ডিশনটা হচ্ছে তাকে আমরা বলছি নিউমোনিয়া। আরেকটা ডেফিনেশন আছে, একটু দেখে নাও। Inflammation and consolidation of lung tissue due to an infectious agent বা causative organism বা trigger factor etc. তাহলে এখানে কথা হলো কনসোলিডেশন মানেটা কি? কনসোলিডেশন মানে হলো ইনফ্লামেশন ইনডিউরেশন অফ এ নর্মালি এরেটেড লাং ডিউ টু প্রেজেন্স অফ সেলুলার এক্সুডেটস ইন অ্যালভিওলাই। মানে অর্গানিজম আর নর্মাল সেল মানে ইমিউন রেসপন্সের জন্য নর্মাল এরিয়েটেড লাংসে যে কনসোলিডেশন বা সাবস্টেন্স বা এক্সুডেটটার অ্যাকুমুলেশন হচ্ছে তাকে আমরা বলছি কনসোলিডেশন। মানে অ্যালভিওলাইতে ওয়েস্ট প্রোডাক্ট অ্যাকুমুলেশন হচ্ছে। ওকে, তাহলে নিউমোনিয়া কী করে ডেভেলপ করলো? আমরা আগেই পড়েছিলাম যে লো রেজিস্ট্যান্স বা পুয়ার রেজিস্ট্যান্স পাওয়ার অফ এন ইন্ডিভিজুয়াল। তাহলে এখানে দেখো, যার ইমিউন সিস্টেম উইক বা অর্গানিজম ইজ স্ট্রঙ্গার দ্যান ইন্ডিভিজুয়ালস ইমিউনিটি অর বডি ফেলস টু ফিল্টার দ্য অর্গানিজম, এর ফলে নিউমোনিয়া হতে পারে। এছাড়া প্রিডিসপোজিং ফ্যাক্টরগুলো কি? মানে যে কারণগুলোর জন্য অনেক সময় নিউমোনিয়া হয় সেগুলো, মানে এগুলো থাকলে হতেও পারে। কী কী? সিগারেট স্মোকিং, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, অ্যালকোহল, কর্টিকোস্টেরয়েড থেরাপি, ওল্ড এজ, রিসেন্ট ইনফ্লুয়েঞ্জা ইনফেকশন অর প্রি এক্সিস্টিং লাং ডিজিজ। প্রত্যেকটা ওয়ার্ড বোঝার চেষ্টা করো। দেখো, এগুলো মোটামুটি আমরা যে কটা লাং ডিসঅর্ডার পড়লাম তার ভেতর কিন্তু এগুলো মোটামুটি কমন চলে আসছে। একটু মাথাটা খাটাও, ভিডিও পজ করে একটু ভেবে নাও। অ্যাজমা, সিওপিডি, আমরা কিন্তু মোটামুটি এগুলোই ঘুরে ফিরে রিস্ক ফ্যাক্টর বা প্রিডিসপোজিং ফ্যাক্টর বা ইটিওলজি দেখেছি। ওকে, এছাড়া আরও কি ফ্যাক্টর হতে পারে? রিডিউসড ইমিউন ডিফেন্স, মানে কর্টিকোস্টেরয়েড থেরাপি। সেম জিনিস আবার বলছি, ডায়াবেটিস মেলাইটাস, ম্যালিগনেন্সি, মানে যেখানে ইমিউনিটি ডিক্রিজ করে যাচ্ছে। রিডিউসড কাফ রিফ্লেক্স, মানে পোস্ট অপারেটিভ কন্ডিশন। ডিসঅর্ডার্ড মিউকোসিলিয়ারি ক্লিয়ারেন্স, মানে অ্যানাস্থেটিক এজেন্টের জন্য কাফ রিফ্লেক্সটা পুয়ার হয়ে গেছে, তার ফলে কাফ আউট করতে পারছি না বা আমি ওয়েস্ট প্রোডাক্ট বের করতে পারছি না। ভালভাল আর ভোকাল কর্ড পলসি, যদি ভোকাল কর্ড পলসি হয় তাহলে কি আমি কাফ আউট করতে পারবো না, আমার রেসপিরেটরি ট্র্যাক্ট থেকে যে কন্টেন্টটা ছিল সেটা আমি বার করতে পারবো না। ওকে, এছাড়া ব্যাকটেরিমিয়া। আচ্ছা, ব্যাকটেরিমিয়া মানে কি? খাতায় লিখে ফেলো। আর কি ফ্যাক্টরস বা প্রিডিসপোজিং ফ্যাক্টরস কী কী হতে পারে? অ্যাসপিরেশন। অ্যাসপিরেশন মানে জিআই কন্টেন্ট যখন ভুলবশত রেসপিরেটরি ট্র্যাক্টে চলে যাচ্ছে, মানে গ্যাস্ট্রিক সিক্রেশন, সেটা নেজোফ্যারিঞ্জিয়াল
হয়ে যেতে পারে বা নাসাল ট্র্যাক্ট বা জিআই ট্র্যাক্টে চলে যায়। সেটা পজিশনের জন্য হতে পারে বা ভুল টেকনিক বা ফল্টি টেকনিক অফ ফিডিং তার জন্যও হতে পারে। এছাড়া ইমোবিলিটি অর রিডিউসড কনসাস লেভেল, কনসাস যদি মানুষ কনসাস না থাকলে অনেক সময় হয় না, খাওয়ার সময় আমাদের গলায় ফুড ব্লক করে দেয়, যার ফলে আমরা চোকড হয়ে যাই। তাহলে সেইটা যদি আনকনশাস বা সাবকনশাস স্টেটে থাকাকালীন কোনো ফুড বা ওয়াটার কোনো কিছু যদি দেওয়া হয় পেশেন্টকে কনজিউম করতে, তাহলে সেক্ষেত্রেও রেসপিরেটরি ট্র্যাক্টে চলে যেতে পারে। এছাড়া ভমিটিং, ডিসফেজিয়া, অ্যাকালেসিয়া বা রিফ্লাক্স ডিসঅর্ডার। তোমরা আগে রিফ্লাক্স ডিসঅর্ডার জিআই সিস্টেমে পড়েছো, মানে কোনো কারণে যদি রিফ্লাক্স হয়ে মানে ব্যাকওয়ার্ড ফ্লো অফ দ্য ফুড কন্টেন্ট ফ্রম জিআই ট্র্যাক্ট টু রেসপিরেটরি ট্র্যাক্ট। নেজোগ্যাস্ট্রিক ইন্টিউবেশন মানে কি রাইস টিউব ইন্টিউবেশন। এলআরটিআই মানে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। endotracheal intubation or tracheostomy intubation, infected ventilators or nebulizers or bronchoscopes। মানে এখানে দেখো এই লাস্ট তিনটে পয়েন্টের জন্য কিন্তু উই আর দ্য হেলথ কেয়ার পার্সোনালস আর রেসপন্সিবল। তো আমরা যদি এই জিনিসগুলোকে প্রপার স্টেরিলিটি মেনটেন না করি বা ইনফেকশন কন্ট্রোল টেকনিক না মেনটেন করি বা ইনফেকশন কন্ট্রোল না করি, তাহলে কিন্তু পেশেন্টের নিউমোনিয়া হলেও হতে পারে। সেগুলো আমাদেরকেই কন্ট্রোল করতে হবে। তাহলে মোটামুটি নিউমোনিয়ার টাইপগুলো কি? ব্রঙ্কোস নিউমোনিয়া, যেটা ব্রঙ্কাস রিলেটেড, মানে ব্রঙ্কো নিউমোনিয়া এফেক্ট করছে কোথায়? লাংস অ্যান্ড ব্রঙ্কাই। লাংসের ব্রঙ্কাইতে যখন অ্যাফেক্ট করছে বা ইনফেকশান হচ্ছে তাকে ব্রঙ্কো নিউমোনিয়া বলছি। লোবার নিউমোনিয়া অবশ্যই লাংসের, তাহলে লাংসের যখন সিঙ্গেল লোব বা সিঙ্গেল সেকশন অ্যাফেক্টেড হচ্ছে তখন তাকে বলছি লোবার নিউমোনিয়া। নামের ভেতরেই ডেফিনেশন লুকিয়ে আছে, মুখস্থ করার দরকার নেই, এভাবে বুঝে বুঝে পড়ো। আর ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া, তাহলে কোন জায়গাটা বিটুইন টু অ্যালভিওলাই বুঝতেই পারছো, তাহলে এরিয়াস দ্য ইন বিটুইন দ্য অ্যালভিওলাই যদি ইনফেকশন হয় তাকে ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া বলছি। এছাড়া নিউমোনিয়াকে ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন করা হয়েছে, যেমন অ্যাকোয়ার্ড, কমিউনিটি অ্যাকোয়ার্ড, সেটা টিপিক্যাল, অ্যাটিপিক্যাল বা অ্যাসপিরেশন নিউমোনিয়া বলা হয়। এলডারলি নিউমোনিয়া, নোজোকোমিয়াল নিউমোনিয়া, সেটার মধ্যে কী কী পড়ছে? হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, এগুলো কিন্তু প্রত্যেকটা টার্ম আমাদের জানতে হবে। ভেন্টিলেটর অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া, হেলথ কেয়ার অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া, আর নিউমোনিয়া ইন ইমিউনো কম্প্রোমাইজড হোস্ট। তাহলে কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া বলতে আমরা কি বুঝছি? এটা একটা ইনফেকশন যেটা পালমোনারি প্যারেনকাইমাটাকে ইনফেক্টেড করছে ইন প্রেজেন্স অফ organism। তাহলে কি ডেফিনেশন? an infection of the pulmonary parenchyma associated with symptoms of infective agents of infiltrates on chest x-ray। মানে কোনো ইনফেক্টিভ অর্গানিজমের প্রেজেন্সে লাং প্যারেনকাইমা যদি ইনফেক্টেড হয়, যেটা আমরা চেস্ট এক্সরে দেখে বুঝতে পারবো, তাকে কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া বলছি। কোনো অর্গানিজম লাং প্যারেনকাইমাকে ইনফেকশন স্প্রেড করলে তাকে আমরা কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া বলছি, যেটা কিনা আমি এক্সরে দেখে বুঝতে পারবো ওয়েদার ইট ইজ কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া অর নট। হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া যা অর হ্যাপ, তোমরা এই নামগুলো কিন্তু
মুখস্থ করবে, কেন ওয়ার্ডে খুব শুনতে পাবে বা ইন্টেন্সিভ ইউনিটে এগুলো খুব শোনা যায়, হ্যাপ, ভ্যাপ, ক্যাপ। ওকে, তো হসপিটালে অ্যাকোয়ার্ড নিউমোনিয়া মানে হসপিটালে এলেও নিউমোনিয়া হয়ে গেল, ব্যাপারটা সেরকম শুনতে লাগছে। তো তাই এখানে নিউমোনিয়া হচ্ছে কখন, পেশেন্ট অ্যাডমিশন হওয়ার 48 ঘন্টার মধ্যে যদি যে নিউমোনিয়াটা হচ্ছে বা লাং ইনফেকশন হচ্ছে তাকে আমরা হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া বলছি। ওকে, পেশেন্ট অ্যাডমিশন হয়েছে তখন তার নিউমোনিয়া ছিল না, কিন্তু আফটার অ্যাডমিশন উইদিন 48 আওয়ার্স যদি লাং ইনফেকশন হয় তাকে আমরা হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া বলছি। ভেন্টিলেটর অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া, তাহলে নাম থেকেই বোঝা যাচ্ছে যে ভেন্টিলেটরে গেলে নিউমোনিয়া হবে। তাহলে ডেফিনেশনটা কি, ভেন্টিলেটর অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া রেফার করছে কাকে, নিউমোনিয়া দ্যাট অ্যারাইজেস মোর দ্যান 48 to 72 আওয়ার্স আফটার এন্ডোট্রাকিয়াল ইন্টিউবেশন। মানে এন্ডোট্রাকিয়াল ইন্টিউবেশন করার 48 to 72 আওয়ার্সের ভেতর যদি পেশেন্টের নিউমোনিয়া হয় তাকে আমরা ভেন্টিলেটর অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া বলবো। ওকে, এগুলো দেখো প্রত্যেকটার ডেফিনেশনের ভেতরেই কিন্তু টার্মের ভেতরেই তাদের ডেফিনেশন লুকিয়ে আছে, আমাদের শুধু ডিফারেন্সিয়েট করতে হচ্ছে আওয়াজটা বা টাইমটা। অ্যাসপিরেশন নিউমোনিয়া, তাহলে অ্যাসপিরেশন নিউমোনিয়া আমি কাকে বলছি, অ্যাসপিরেশন নিউমোনিয়া হচ্ছে, বুঝতেই পারছো, কোনো ফুড প্রোডাক্ট জিআই ট্র্যাক্ট থেকে যখন রেসপিরেটরি ট্র্যাক্টে চলে যাচ্ছে তাকে আমরা অ্যাসপিরেশন নিউমোনিয়া বলছি। মানে কি, অ্যাসপিরেশন অফ ব্রঙ্কিয়াল অবস্ট্রাকশন বাই এ ফরেন বডি। এটি কোন কোন ক্ষেত্রে দেখা যেতে পারে, অ্যালকোহলিজম, নকটার্নাল ইসোফেজিয়াল রিফ্লাক্স, প্রলং সেশন ইন দ্য ডেন্টাল চেয়ার বা ডেন্টাল প্রসিডিওর, এপিলেপসি মানে অল্টার্ড কনসাসনেস, এছাড়া অ্যানারোবস। তো এগুলো মোটামুটি হলো আমাদের ডিফারেন্ট টাইপ অফ নিউমোনিয়া। এবার দেখে নিই তাহলে ইটিওলজিগুলো কী। এই যে নিউমোনিয়া এতক্ষণ পড়লাম, লাং ইনফেকশন, ভ্যাপ, হ্যাপ, ক্যাপ, তাহলে এগুলো কারা করছে, তাহলে যদি কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া হয় সেক্ষেত্রে হচ্ছে রেসপন্সিবল অর্গানিজম ইজ স্ট্যাফাইলোকক্কাস নিউমোনি, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি। কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়ার ক্ষেত্রে ক্ল্যামাইডিয়া নিউমোনি, মাইকোপ্লাজমা নিউমোনি। হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়ার ক্ষেত্রে সিউডোমোনাস অরিজিনোসা, স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস। ইমিউনোকম্প্রোমাইজড হোস্ট তার যদি নিউমোনিয়া হয়, অনেক সময় ইমিউনোকম্প্রোমাইজড পেশেন্টকে আমরা আইসি পেশেন্ট বলি, দ্যাট ইজ ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট। আর কোন অর্গানিজমের জন্য নিউমোনিয়া হচ্ছে, সেটা হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। ভেন্টিলেটর অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া কী করে হচ্ছে, ডিউ টু অ্যাসপিরেশন অফ ফুড প্রোডাক্ট। আর কিছু ভাইরাস আছে যেগুলো আমরা প্যাথোলজিক্যাল টেস্টের মাধ্যমে জানতে পারবো, এগুলো হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, অ্যাডেনো ভাইরাস, রাইনো ভাইরাস এক্সেট্রা। দেখো এটা একটা এক্সরে। তো ইটিওলজিগুলো তাহলে মোটামুটি কি বুঝলাম, ব্যাকটেরিয়াল, ভাইরাল, মাইকোব্যাকটেরিয়াম, ফাঙ্গাল, প্যারাসাইটিক। তাহলে যে কোনো কজের জন্য বা যে কোনো ইটিওলজির জন্য আমার নিউমোনিয়া হতে পারে। রিস্ক ফ্যাক্টরগুলো কি বা প্রিডিসপোজিং ফ্যাক্টর, যেগুলো আমরা আগে বলেছি সেম জিনিস। দেখো, অ্যাডভান্স এজ, ক্রনিক ইলনেস, সিগারেট স্মোকিং, ডিমেনশিয়া, ম্যালনিউট্রিশন, প্রিভিয়াস এপিসোড অফ নিউমোনিয়া অ্যান্ড স্প্লিনেক্টমি। স্প্লিনেক্টমি কেন, যেহেতু স্প্লিন আমাদের একটা পার্ট অফ ইমিউন সিস্টেম, তাহলে আমার যদি ইমিউন সিস্টেমের একটা পার্ট সরে যায়, আমার ইমিউনিটি বা বডির ডিফেন্স সিস্টেম কমে গেল, তো সে কারণেও হতে পারে। তাহলে প্যাথোফিজিওলজি বা ডিজিজটার কজেশন কী করে হলো, কোনো
ফরেন ম্যাটেরিয়াল বা ফুড প্রোডাক্ট বা কোনো অ্যাসপিরেশন বা রিস্ক ফ্যাক্টর বা প্রিডিসপোজিং ফ্যাক্টর যাই বলি না কেন, সেগুলোর অ্যাসপিরেশন বা সেগুলো যদি কোনো কারণে রেসপিরেটরি ট্র্যাক্ট, ট্রেকিয়া হোক, ব্রঙ্কাস হোক, কোথাও গিয়ে অ্যাকুমুলেশন হয় বা কনজেশন হয়, তাহলে সেখানে কী হবে, অর্গানিজম গ্রো করবে বা ইমিউন রেসপন্সের জন্য এরিয়াটা ইনফ্লেমড হবে, ইডিমেটাস হবে, এক্সেসিভ মিউকাস সিক্রেশন হবে। তো তখন আমাদের কি রেসপিরেটরি সিমটমগুলো আমরা শো করবে পেশেন্ট বা দেখতে পাবো বাই ইনভেস্টিগেশন বা ক্লিনিক্যাল সাইন অ্যান্ড সিমটমস। তাহলে এক্ষেত্রে আমরা কি করতে পারি, সোয়াব নিতে পারি, যদি বাস ফর্মেশন করে বা ওখান থেকে এক্সুডেট নিয়ে আমরা মাইক্রোবায়োলজিতে টেস্ট করে পজিটিভ অর্গানিজমটাকে আইডেন্টিফাই করতে পারি। তাহলে সাইন অ্যান্ড সিমটমের মধ্যে কী কী আসতে পারে, হাই গ্রেড ফিভার, যেহেতু এটা একটা সোর্স অফ ইনফেকশন, তাহলে সেটার জন্য আমার জ্বর আসতে পারে, যেটা কমন একটা সিমটম। তোমরাও মোটামুটি জানো যে কোনো ইনফেকশন হলেই আমরা ইনফ্লামেশনের চ্যাপ্টারে পড়েছিলাম কী কী সিমটম আমরা দেখতে পাবো। প্রোডাক্টিভ কাফ, মানে কাফ করলে কিছু প্রোডাকশন আসবে বা যে এক্সুডেটটা আসবে, যে মিউকাসটা বেরোবে, তাকে বলছি প্রোডাক্টিভ কাফ। মানে কাশলেই কিছু ড্রাই কাফ নয়, এটা ময়েস্ট কাফ এবং ওর ভেতর থেকে কিছু এক্সুডেট বেরিয়ে আসবে। প্লুরাইটিক চেস্ট পেন, মানে দুটো প্লুরা, যেহেতু ইনফেকশন হয়েছে তাহলে দুটো প্লুরার মাঝে স্পেস কমে যায়, সেজন্য তখন ফ্রিকশন হয়। দুটো লেয়ারের মাঝে যদি স্পেস কমে যায় বা ফ্লুইডটা ইনফেকশন হয়, তাহলে সেটার অ্যামাউন্টটা বেড়ে যাবে, এর ফলে চেস্ট পেন। ব্রিথলেসনেস, স্ট্যাবিং চেস্ট পেন বা শার্প চেস্ট পেন, হেডেক, excessive sweating and gummy skin, loss of appetite and fatigue, confusion especially in older people। এবার মোটামুটি একটা ছবি মতো মনে রাখার চেষ্টা করো। মাসেল এক, ড্রাই কাফ, অ্যাবডোমিনাল পেন, cold in head or throat, fever with shivering, chest pain, nausea or vomiting। তাহলে এগুলো হচ্ছে সিমটমস। সায়েন্সের মধ্যে ফেব্রাইল কন্ডিশন, ট্যাকিপনিয়া, ট্যাকিকার্ডিয়া, এই দুটোর মানে লেখো, ভ্যালু লিখবে। সায়ানোসিস, সেন্ট্রাল সায়ানোসিস কাকে বলে সেটা লেখো, আর কিছু দুটো ডিজিজ কন্ডিশন লেখো যেখানে আমরা সেন্ট্রাল সায়ানোসিস দেখতে পাই। হাইপোটেনশন, তাহলে হাইপোটেনশনের ভ্যালু লেখো। অল্টার্ড সেন্সোরিয়াম, ইউজ অফ অ্যাক্সেসরি মাসেল অফ রেসপিরেশন, অ্যাক্সেসরি মাসেল কাকে বলছি সেটা লেখো। কনফিউশন ইন অ্যাডভান্স কেস, মানে আমার যদি অক্সিজেনের ডেফিসিট হতে থাকে তাহলে আমার ব্রেনে অক্সিজেন পৌঁছবে না, আমার অল্টার্ড কনসাস লেভেল হতে পারে। এটাও একটা স্লাইড, ছবিটা দেখো, সব কিছু এর মধ্যে আছে। তাহলে ভিডিওটা পজ করে ছবিটা একবার পড়ে নাও, আমরা এতক্ষণ যা পড়ে এসেছি সেটাই ছবিটার মাধ্যমে বোঝানো আছে, ঠিক আছে? ভিডিও পজ করে একবার পড়ে নাও, আর যদি মনে করো লিখবে লিখে নাও। আচ্ছা, আরও কিছু দেখো, যদি কনসোলিডেশন থাকে, আমরা এক্ষুনি পড়েছি এক্সুডেটস, কনসোলিডেশন থাকে তাহলে আমি কি দেখে বুঝতে পারবো? পারকাশন ইজ ডাল, যদি পারকাশন কেউ করে তাহলে সেটা ডাল টাইপ অফ পারকাশন। ব্রঙ্কিয়াল ব্রিথ, সাউন্ড শুনে বুঝতে পারবে। ব্রঙ্কিয়াল ব্রিথ সাউন্ডটা তুমি অসকালটেট করলেই বোঝা যাবে। ক্র্যাকলস, প্লুরাল রাব, এক্ষুনি আমরা পড়েছি। এছাড়া ছবিটাতে দেখো, মাসেলের ড্রাই কাফ, অ্যাবডোমিনাল পেন, সেম জিনিসগুলো এখানে আরেকবার করে আছে, একবার করে পড়ে নাও।
সেম জিনিস আবারও দেওয়া হয়েছে, ভিডিও পজ করে আবার পড়ো, দরকার হলে লিখে নাও। তাহলে আমি ডায়াগনোসিস করব কি করে? ডায়াগনোসিস করব হিস্ট্রি অ্যান্ড ফিজিক্যাল এক্সামিনেশন থেকে। আমি প্রায় ডায়াগনোসিসটা করে ফেলতেই পারি, কারণ আমরা আওয়াজ জানি। এছাড়া চেস্ট এক্সরে, সিটি স্ক্যান, ব্রঙ্কোস্কোপি, ব্লাড কালচার, স্পুটাম কালচার। স্পুটাম কালচারের মধ্যে কী কী পড়ছে? ব্যামস্টেইন অ্যান্ড AAB। স্পুটাম ফর AAB ফুল ফর্ম লেখো। কমপ্লিট হোয়াইট ব্লাড কাউন্ট, ব্লাড সুগার, ইলেকট্রোলাইটস, ক্রিয়েটিনিন, ব্লাড কালচার, স্ক্রিনিং ফর রেট্রোভাইরাস। কাকে বলছি রেট্রোভাইরাস? আমরা কাকে বলছি? ভাইরাসটার নাম লেখো। ICTC ফুল ফর্ম লেখো। অক্সিজেন স্যাচুরেশন দেখতে হবে বাই পালস অক্সিমেট্রি। ABG ফুল ফর্ম লেখো। USG ফুল ফর্ম লেখো। মাল্টিটক্স কোন কেসের ক্ষেত্রে করা হয় সেটা লেখো। এগুলো গেল এতক্ষণ নন ইনভেসিভ প্রসিডিওর, মানে শরীরের বাইরে, বডিতে কোনো কিছু প্রিক করবো না বা বডির ভেতরে কিছু দেবো না। এবার ইনভেসিভ প্রসিডিওর মানে বডির ভেতরে কিছু দিয়ে যে ইনভেস্টিগেশন, সেটা কি? ব্রঙ্কোস্কোপি, থোরাকোস্কোপি, পারকিউটেনিয়াস অ্যাসপিরেশন বা বায়োপসি, ওপেন লাং বায়োপসি আর প্লুরাল অ্যাসপিরেশন। ব্যাকটেরিয়াল অ্যান্টিজেন ইন স্পুটাম অ্যান্ড ইউরিন। তাহলে আমি এটা আইডেন্টিফাই করব কোন টেস্টের মাধ্যমে? লেখো। র্যাপিড ভাইরাল অ্যান্টিজেন ডিটেকশন ইন রেসপিরেটরি সিক্রেশন। তাহলে এটার এক্সাম্পল আমি আর বলবো না, তোমরা রিসেন্ট একটা এক্সাম্পল লেখো যেটাতে র্যাপিড ভাইরাল অ্যান্টিজেন ডিটেকশন করা হয়। সেরোলজিক্যাল টেস্টের মধ্যে কি পড়ে সেটা লিখে ফেলো। মলিকিউলার স্টাডি, সি রিঅ্যাক্টিভ প্রোটিন, যেটাকে শর্টে বলা হয় CRP, ক্যাপিটাল C, ক্যাপিটাল R, ক্যাপিটাল P, সিরাম প্রোক্যালসিটোনিন আর নিওপট্রেডিন। ওকে, এগুলো প্রোটিনের নাম। তাহলে পেশেন্টকে আমরা কখন অ্যাডমিশন করাবো? তাহলে যদি এজ মোর দ্যান 50 হয়, ফিভার থাকে 39.5 ডিগ্রি সেলসিয়াস, আন্ডারলাইন, তাহলে কি ক্রনিক কোনো ডিজিজ কন্ডিশন থাকলে, তাহলে মানে কি তার মরবিডিটি আছে, এক্সিস্টিং মরবিডিটি, সেজন্যও তাকে আমরা অ্যাডমিশন করব, কেননা যাতে কমপ্লিকেশন কম করা যায় বা কমপ্লিকেশন অ্যারাইজ হতে দেব না। ওকে, এছাড়া যদি মেন্টাল স্ট্যাটাস চেঞ্জ থাকে, মানে অক্সিজেন ডেফিসিট, ট্যাকিপনিয়া, ট্যাকিকার্ডিয়া, হাইপোটেনশন, ভ্যালুগুলো লিখে ফেলো যাতে ভ্যালু দেখে তোমরা বুঝতে পারো। লো অক্সিজেন স্যাচুরেশন, প্লুরাল ইফিউশন আমরা পরে পড়বো, ওই জন্য এখানে আর এক্সপ্লেন করলাম না। তাহলে মোটামুটি ট্রিটমেন্ট কি হতে পারে? কমিউনিটি অ্যাকোয়ার্ড ইনফেকশনের ক্ষেত্রে এরিথ্রোমাইসিন, অ্যাজিথ্রোমাইসিন এক্সেট্রা। আর যদি রিস্ক ফ্যাক্টরের সাথে থাকে, ইন কেস অফ কনজেস্টিভ হার্ট ফেলিওর, ডায়াবেটিস, তাহলে সেক্ষেত্রে সেকেন্ড অ্যান্ড থার্ড জেনারেশন ড্রাগ, যেমন সেফালোস্পোরিন বা ব্রড স্পেকট্রাম মেডিসিন, দ্যাট ইজ কুইনোলন। হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশনের ক্ষেত্রে তোমরা ওয়ার্ডে পেয়েওছো সিউডোমোনাসকে কাভার করার জন্য পিপারেসিলিন, ট্যাজোব্যাক্টাম। আর ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টের ক্ষেত্রে ট্রাইমেথোপ্রিন, সালফামিথক্সল। ওকে, তাহলে নিউমোনিয়ার কিছু কমপ্লিকেশান আছে, সেটাকে যদি শর্টে সুন্দর করে মনে রাখতে হয়, তাহলে আমরা কী লিখতে পারি? স্ল্যাপ হার, মানে চড় মারো, প্লিজ মেরো না। তাহলে স্ল্যাপ হার কী হতে পারে? স্ল্যাপ, S ফর সেপ্টিসেমিয়া, L ফর লাং অ্যাবসেস, A ফর ARDS, P ফর প্যারানিউমোনিক এফিউশন, H ফর হাইপোটেনশন, E ফর এম্পাইমা আমরা পরে ডিসকাস করব।
আর ফর রেসপিরেটরি বা রিনাল ফেলিওর। এগুলো হলো নিউমোনিয়া পেশেন্টের ক্ষেত্রে যদি আনট্রিটেড থাকে বা মেডিকেল অ্যাটেনশন প্রপার না হয় তাহলে এই কমপ্লিকেশনগুলো হতে পারে। তাহলে জেনারেল ম্যানেজমেন্টের ভেতর স্মোকিং করলে সেটা কুইট করতে হবে। যে কোনো কেসের ক্ষেত্রেই আমরা দেখেছি যে স্মোকিং কুইট ইম্পর্টেন্ট ফর রেসপিরেটরি সাপোর্ট। গুড হাইজিন প্র্যাকটিস করতে হবে, রেস্ট নিতে হবে, এক্সারসাইজ করতে হবে, সার্জিক্যাল মাস্ক পরতে হবে, আন্ডারলাইং যদি কোনো মরবিডিটি থেকে থাকে সেটা ট্রিটমেন্ট করাতে হবে। আর যদি নিউমোনিয়ার ভ্যাকসিন কেউ না নিয়ে থাকে তাহলে নিউমোনিয়া ভ্যাকসিনের ব্যবস্থা করতে হবে। তোমরা কিন্তু বইটা দেখে তারপরে নোটটা বানাবে, না হলে শুধু এই স্লাইড থেকে কিন্তু কখনো নোট বানিও না। হেল্প নাও, কিন্তু স্লাইড থেকে নোট বানাবে না। দেখো সেম জিনিস একটা ছোট্ট করে সেই সেম স্লাইডই আবার দেওয়া আছে, ছবিটা ভিডিও পজ করে আরেকবার একটু ভালো করে দেখে নাও। নিউমোনিয়া কি কন্টাজিয়াস? অনেকেই বলতে পারে, তাই তো? তাহলে দেখে নাও। এটা যেহেতু একটা ইনফেকশন, ভাইরাল ইনফেকশন, আমরা সবসময় জানি কি কন্টাজিয়াসই হয়। এছাড়া যদি পলিউশন বা কেমিক্যাল এজেন্টের জন্য হয় বা অ্যাসপিরেশনের জন্য তাহলে আবার কন্টাজিয়াস নয়। তাহলে জার্ম বা অর্গানিজমের উপর ডিপেন্ড করে নিউমোনিয়া কন্টাজিয়াস বা নট কন্টাজিয়াস সেটা ডিটেকশন করা হয়। ওকে, তাহলে মোটামুটি ক্লিয়ার আশা করি। কোথায় কোয়েরি থাকলো সেটা আমাকে জানাও। আর যদি মনে করো বইটা একটু ভালো করে দেখে নাও, কারণ সব কিছু তো এর মধ্যে বলা থাকে না। তো নার্সিং ম্যানেজমেন্ট অফ এ পেশেন্ট উইথ নিউমোনিয়া, এটা হচ্ছে আজকের টাস্ক। 10 মিনিট টাইম লিখে সবাই লিখবে, আমি যাকে বলবো সে আপডেট করবে গ্রুপে। ওকে, বাই।